স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে আর্থিক সহ নানা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে চীনা ব্যবসায়ীরা লাভবান হবেন বলেও জানান তিনি। সামিটে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের 10টি কোম্পানির সাথে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হয়েছে। বেইজিংয়ের শাংগ্রিলা সার্কেল হোটেলে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ টানতে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে বিডা ও বিএসসিসি। সেখানে বাংলাদেশের 200-রও বেশি ব্যবসায়ী যোগ দিয়েছেন। We proceeded and completed mega projects such as Padma Multipurpose Bridge, and it's very important, Karnofuli River Tunnel, Bangabandhu Tunnel. It has been created by China. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. Bangladesh is situated in an important geostrategic location with direct connectivity to all major international trading and shipment routes. We are also at the crossroads of South Asian, Southeast Asian, and East Asian growth circuits. Our seaports, airports, and land routes are being continuously upgraded to meet international standards, ensuring efficient and seamless logistics. চীন থেকে আমদানির তুলনায় সেদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি অনেক কম হওয়ায় বাণিজ্য ঘাটতি বিশাল। তবে পোশাক সহ বহুমুখী খাতে চীনা বিনিয়োগ এবং কারিগরি সহায়তায় শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য চীন ও বিশ্ববাজারে রপ্তানি করে লাভবান হবে বাংলাদেশ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহৎ দেশ চীন নিয়ন্ত্রণ করে মোট বাণিজ্যের প্রায় 12%। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যা রপ্তানি করে না চীন। জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় চীন, দেশটি সারা বিশ্ব থেকে বছরে প্রায় $2570 বিলিয়ন প্রাথমিক ও প্রস্তুতকৃত পণ্য আমদানি করে, কিন্তু সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব $0.8 বিলিয়ন কম। সর্বশেষ অর্থবছরে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধায় $290 মিলিয়ন পোশাক চীনে রপ্তানি করেছে। বিজিএমই বলছে, চীনা কাঁচামালে পোশাক তৈরি করে সেই দেশে রপ্তানি করা কষ্টসাধ্য। চীনের নিজেদের তুলা, ফাইবার, সুতা, ফেব্রিক এবং মেশিনারিজ সব কিছুই তাদের নিজেদের। আমাদের এই সব কাঁচামাল আমদানি করে আনতে হয়, সেই কারণে আমাদের খরচ অনেক বেড়ে যায়। বিজিএমইর আরেক নেতা বলছেন, চলমান ভূরাজনৈতিক এবং বাণিজ্য যুদ্ধে চীনের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ। তাই কৃত্রিম তন্তু উৎপাদন সহ কিছু ক্ষেত্রে চীনা বিনিয়োগ এনে তৈরি পণ্য সারা বিশ্বে রপ্তানি করতে পারে বাংলাদেশ। পুরো এরিয়াটাই খালি। পলিয়েস্টার ফ্যাব্রিক, ফিলামেন্ট বা আপনার ডাইং প্রসেস বা প্রসেস ইন্ডাস্ট্রিগুলা কিছুই এখানে নাই। এখানে চায়নার সাথে যদি হ্যান্ড হোল্ডিংটা হয়, সেক্ষেত্রে চায়নাও অ্যাট লার্জ বিজনেসটা হারাবে না। সরাসরি রপ্তানির চেয়ে বাংলাদেশের উচিত চীনা বিনিয়োগ এবং কারিগরি সহায়তায় পণ্য উৎপাদন করে বিশ্ব বাণিজ্য অংশীদারিত্ব বাড়ানো, বলছে বাংলাদেশ বায়ার্স কাউন্সিল। চায়নার সাথে এমন একটা চুক্তিবদ্ধতায় আসা উচিত যেখানে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং আমাদের স্কিল তাদের সঙ্গে, তাদের থেকে বাণিজ্য ভালো করার জন্য, অন্যান্য দেশে বাণিজ্য করার জন্য আমরা যাতে তাদের থেকে মালামাল এনে এবং সেটাকে এখানে প্রক্রিয়াজাত করে অন্য দেশে এক্সপোর্ট করতে পারি। পোশাক রপ্তানিতে 32% অংশীদারিত্ব নিয়ে চীন বিশ্ববাজারে প্রথম, অন্যদিকে দ্বিতীয় বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে অবস্থান কর্মসূচি পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন শিক্ষকরা। এ সময় শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও বিক্ষোভ করেছেন। এদিন প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখেন তারা। প্রত্যয় স্কিম চালু হলে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হবে উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এরই মধ্যে 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনে সংহতি জানিয়েছেন বলে জানান শিক্ষক নেতারা।
আমাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের সাথে আগে 35টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন আরও 5টি বিশ্ববিদ্যালয় যোগ দিয়েছে, সর্বমোট 40টি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আন্দোলন করছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এটা অপরাধ। আমরা দেশের পক্ষে কথা বলি, এটা অপরাধ। আমরা মানুষ গঠন করি, এটা অপরাধ। আজকেও আমরা দেশের পাশে দাঁড়িয়েছি। আমি পার্সোনালি বলতে পারি শিক্ষকদের পাশে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি বাংলাদেশের পক্ষে। এবং যে কোনো স্যাক্রিফাইস প্রয়োজনে জীবন দিতে হলেও এই দেশের জন্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আর্থিক বিচারে একটা বড় ধরনের অবনমন তো ঘটবেই, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে এটার একটা বড় ইম্প্যাক্ট তৈরি হবে। কারণ হলো নতুন কোনো কর্মসূচি আসবে কি না, আরও কিছু কম্পোনেন্ট বা আরও কিছু ধারায় এটিকে আরও বেগবান করা যায় কি না, সেটি নিয়েই মূলত হয়তো আজকে আলোচনা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল 11টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে তারা সমাজবিজ্ঞান ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষকরা জানান, প্রত্যয় পেনশন স্কিমে তারা বৈষম্যের শিকার হবেন। এতে নতুন পুরনো 2 নিয়ম ছাড়াও শিক্ষকদের সুবিধা কমবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো প্রকার উস্কানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এক যৌথ সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, অরাজনৈতিক এই আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন গড়িয়েছে নবম দিনে। রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে অনেকটাই স্থবির হয়ে পড়ছে রাজধানী। গত কয়েকদিনে টানা সড়ক অবরোধের পর মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শোকের মাস আগস্টের কর্মসূচি ঠিক করতে আওয়ামী লীগের যৌথ সভায় কোটা ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ইস্যু উঠে আসে। আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের ফের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোনো উস্কানিতে না জড়াতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দেন তিনি। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া হয়। আওয়ামী লীগ মনে করছে অরাজনৈতিক এ দুটি আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আওয়ামী লীগের প্রত্যাশার কথা জানান ওবায়দুল কাদের। আন্দোলন করতে সৌমিত্র মজুমদার, 71, ঢাকা। কোটা সংস্কারের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নেই, এটা সর্বোচ্চ আদালতের বিষয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, আদালতের বিষয়ে রাজপথে আন্দোলন করে কোনো লাভ হবে না, বরং সেটি আদালতের অবমাননা হবে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আন্দোলনকারীদের আদালতে যাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনমন্ত্রী। যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে, তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, তাদের বক্তব্য সেখানে দেন নাই। যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে নিরসন হবে না। এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণিত হলে পিএসসির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ
সোহরাব হোসেন। দুপুরে পিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন যে এই প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হয়, সেখান থেকে ফাঁস হওয়ার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কারো সম্পৃক্ততা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া গত 5 জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এদিকে এইসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনে বিক্ষোভ করেন ওই পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা। একটা তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে বাধ্য। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুর ডিসি এবং এসি ল্যান্ডকে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক আনোয়ার হোসেনের স্বাক্ষরিত চিঠিতে তাদের কাছে পিকনিক স্পটের নামজারি সহ বিস্তারিত নথি চাওয়া হয়। অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা 4টি ফ্ল্যাট এবং 866% স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে মঙ্গলবার আদালত এই আদেশ দেন। দুদকের আইনজীবী সানোয়ার আহমেদ জানান, কামরুল হাসান ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদক তদন্ত করছে। প্রাথমিক তদন্তে অবৈধভাবে জ্ঞাত আয়ের বাইরে 11 কোটি টাকা 11,34 লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। স্থাবর অস্থাবর এই সম্পদ যাতে বেহাত বা নামে বেনামে সরিয়ে না নিতে পারে তার জন্য আদালত ক্রোকের আবেদন করা হয়। চাঁদপুরে পারভীন হত্যা মামলায় সিরিয়াল কিলার রসু খাঁ সহ 3 জনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের রায় হবে কাল। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং বিচারপতি কেএম কামরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণার কথা রয়েছে। 2018 সালের 6 মার্চ রসু খাঁ সহ 3 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন জহিরুল ইসলাম এবং মোহাম্মদ ইউনুস। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে নথি পাঠানো হলে আসামিরা আপিল করেন। মামলার বিবরণে জানানো হয়, ছিঁচকে চোর রসু খাঁ প্রেমে ব্যর্থ হয়ে সিরিয়াল কিলারে পরিণত হন। 2009 সালে ফরিদগঞ্জে মসজিদের ফ্যান চুরির ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে একের পর এক হত্যার ঘটনা। 101 নারীকে হত্যার পরিকল্পনা নিয়ে রসু খাঁ 11 জন নারীকে হত্যা করে। ডেঙ্গু সংক্রমণ বাড়লেও হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রাখা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। জানান, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার কাজও চলছে। ডেঙ্গু হলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা, আমাদের একদম উপজেলা পর্যন্ত চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসা সম্বন্ধে জানে। আমাদের একটা কিছু নীতিমালাও আছে, সবার ক্ষেত্রে আছে, এবং স্যালাইনের সংকটও হবে না। আমি সেটা মিটিং করেছি, স্যালাইন আছে। তো আমরা সবাই আশা করি যে ডেঙ্গু যেন ওইভাবে না হয়। অনেকটা পানিবন্দী অবস্থায় থাকলেও সিলেট অঞ্চলে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। সংশ্লিষ্টরা জানান, কিছু পরীক্ষা কেন্দ্রের সামনে এখনও পানি থাকায় সেগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বন্যার কারণে সিলেট বিভাগের 4 জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে বন্যার পানি খুব একটা না কমলেও আজ থেকে শুরু হলো পরীক্ষা। যদিও বন্যা কবলিত গোয়াইনঘাট, জকিগঞ্জ সহ অনেকগুলি এলাকায় পরীক্ষা হয়েছে কেন্দ্র বদলে। এই অবস্থায় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পানিবন্দী এবং বিদ্যুৎ না থাকায় পড়ার অনেক ক্ষতি হয়েছে। লোডশেডিংয়ের কারণে অনেকদিন
তো গ্রামে পানি ছিল, যার কারণে আমাদের প্রায় বাড়িঘর ডুবেই ছিল অনেকখানি, তো লেখাপড়া তেমনটা করতে পারিনি। একটু যদি সময়টা একটু লেট হতো আরো ভালো হইলো না। এখানে বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ির পানি আমায় কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ ভালোই আছে সবকিছু, আলহামদুলিল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। আগে তো প্রস্তুতি মোটামুটি যারা নিচ্ছে ভালোই ছিল, কিন্তু ওই 1 মাস বন্যায় দেখেন অনেকের বাসায় 1 মাস কারেন্ট ছিল না, অনেকের বাসায় দেখেন যে পানি উঠে বইপত্র ছিঁড়ে গেছে, তাদের প্রিপারেশন মানে পড়বে যে এখন হয়তো ওই বইটাই খুঁজে পাচ্ছে না, এমন অবস্থায়। এদিকে সকাল থেকে সুনামগঞ্জে বৃষ্টি শুরু হওয়ায় কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ব্যাপকভাবে বৃষ্টিপাত হওয়ায় ছাত্রদের আসতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষায় এটা কোনো প্রভাব বিস্তার করে নাই। আমরা মৌলভীবাজারেও উৎকণ্ঠা কাটিয়ে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। অভিভাবকরা চিন্তিত থাকলেও সময় মতো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি। অনেকেই আছে যারা বন্যার কারণে পরীক্ষা হলে ঠিক মতো আইতে পারে না সময় মতো, আর আমি আমার আত্মীয়র বাড়ি থেকে এখন আইছি। পরীক্ষাটা দিতে ছিল, সে পরীক্ষাটা পিছনে যাওয়ায় কিছু বাচ্চারা হয়ে গেছে, এই নার্ভাস হয়ে গেছে, যার কারণে কিছু বন্যায় পরিস্থিতি শিকার হচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ছাত্রছাত্রীরা যথাসময়ে পরীক্ষার সময়ে পরীক্ষার হলে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে তারা ক্লাসরুমে প্রবেশ করেছে। আমার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য পরিবেশ ভালো, ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই। তবে কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এখনও পানি থাকায় 800 পরীক্ষার্থী পরীক্ষা দেয় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। আবার জুরি উপজেলাতেও কেন্দ্র বদলে পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। বনশ্রী হালদার, ৭১। গাইবান্ধায় পানি কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে বন্যার পানি নামেনি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন দুর্গতরা। কুড়িগ্রামে বেড়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি। এদিকে এখনও জামালপুরে 34 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি। বেড়েছে তিস্তার পানিও। জেলার 43টি ইউনিয়নে প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। শিশু বাসা থেকে স্কুল পাঠাতে পারতেছে না, এমন অবস্থা। হঠাৎ করে বন্যা, এই বন্যায় মানুষের যান বাসা খুব টাফ ব্যাপার হয়ে গেছে। বন্যাতে মানুষ, গরু, বাছুর সব মনে করো জায়গায় কোনো বাড়ি ফেসে গেছে। গাইবান্ধায় গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে বন্যার পানি নামেনি। হাঁটু ও কোমর পানির নিচে বাড়িঘর। শুকনো জায়গা না থাকায় রান্না করতে পারছেন না তারা। ফলে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। জায়গাও নাই, সব ডুবে গেছে। মাঠের মধ্যে আছি, সেই একটু উঁচু জায়গা আছে, সেই পানি নিয়ে। এদিকে যমুনার পানি কিছুটা কমলেও জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 34টি ইউনিয়ন ও 3টি পৌরসভার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্রের পানি বাড়ায় সদর উপজেলায় নদী তীরের নিচু এলাকা ডুবে গেছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 2 দিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি পানবাসীদের। বন্যার পানিতে ডুবে যাওয়ায় জেলার 5 উপজেলায় 81টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এটা জনবহুল একটা সড়ক, এই জায়গায় আপনার যাতায়াত চরম একটু দুর্ভোগের মধ্যে, দিক দিয়ে আপনার মানুষজন যাতায়াত করতেছে আর কি। প্রতি বাড়ি ঘরে পানি, কত ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা বলা থাকা যাইতেছে না। সিরাজগঞ্জে আশ্রয় কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আশ্রয় নিয়েছে অনেকেই। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকটে পড়েছেন তারা। শরীফ আজাদ প্রীতম, ৭১। বগুড়ার শাহজাহানপুরে বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 7 জন। সিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, ভোররাতে ঢাকা থেকে শাহ ফতেহ আলীর একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বগুড়ার বেতগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত এবং 7 জন আহত হন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5 যুবকের পরিচয় মেলেনি এখনও, এমনকি তাদের সন্ধানও করেনি কেউ। নরসিংদী রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানায়, নিহত 5 জনের পরিচয় নিশ্চিতে আঙুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ ঘোষণা করা হয়।
সেই সাথে ভিসারা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর রাতেই নরসিংদী রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে সোমবার নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় রেললাইনের পাশে থেকে 5টি মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে এক্সিট সুবিধা নিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি নীতিমালা জারি করে। নতুন এই নীতিমালার ফলে অনাদায়ী ঋণ আদায় বা সমন্বয়ে ঋণ স্থিতির ন্যূনতম 10% ডাউন পেমেন্ট নগদে পরিশোধপূর্বক এক্সিট সুবিধা পাবেন খেলাপিরা। নীতিমালায় আরও বলা হয়েছে, এক্সিট সুবিধা নেওয়ার ক্ষেত্রে পুরো ঋণ শোধ না হওয়া পর্যন্ত ঋণের মানের কোনো পরিবর্তন হবে না এবং এই সময়ে গ্রাহক নতুন ঋণও নিতে পারবেন না। এই সুবিধা নিলে সর্বোচ্চ 3 বছরের মধ্যে পুরো ঋণ শোধ করতে হবে। ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য পৃথক ইসলামিক কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সাথে ইসলামিক ব্যাংকিং শাখায় রক্ষিত সাধারণ হিসেবের অর্থ কনভেনশনাল ব্যাংকিং কার্যক্রমে ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। গাইডলাইন ফর কন্ডাক্টিং ইসলামিক ব্যাংকিং গাইডলাইন্সে ইসলামিক ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার মাধ্যমে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।